হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি সেকেন্ড সেমিস্টার হিউম্যান জিওগ্রাফির খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো। হিউম্যান অ্যাডাপ্টেশন টু দ্য এনভায়রনমেন্টের যে তিনটে তোমাদের ট্রাইবাল গোষ্ঠী আছে সেগুলো নিয়ে আলোচনা করতে। ইনডিট আমরা পড়বো কোথায় এদের দেখতে পাওয়া যায়, এদের স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কী, এরা কীভাবে থাকে, কীভাবে খায়, কী পোশাক পরে, কোথায় থাকে, সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব। তো তিনটে ট্রাইবাল কি, চেনচু, টোডা অ্যান্ড গন্ড। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চেনচু। চেনচু হচ্ছে এমন একটা দ্রাবিড় ট্রাইবাল বা দ্রাবিড় জাতীয় গোষ্ঠীর উপজাতি বা বলতে পারো তপশিলি জাতি, যে এরা কিন্তু সাধারণভাবে ভারতের বেশ কিছু রাজ্যে ছড়িয়ে রয়েছে এবং যথেষ্ট পুরাতন। এরা হচ্ছে ট্রাইবাল গোষ্ঠীর মধ্যে কোথায় কোথায় এদের দেখতে পাওয়া যায় দেখো, স্টেট অফ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক অ্যান্ড ওড়িশা, এগুলো হচ্ছে মেন স্টেট। এছাড়াও এদের বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। সেই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে প্রধান যেটা পড়ে, এরা সাধারণত শিকার এবং খাবার সংগ্রহকারক হিসাবেই বসবাস করে, মানে সেভাবে রান্নাবান্না করে না। আর দ্বিতীয়ত কি, এরা হচ্ছে এমন একটা প্রজাতি যারা সাধারণত ফরেস্ট মানে বন জঙ্গলেই বসবাস করে থাকে এবং এদের প্রজাতিগুলো সমস্ত কিছু নিজেদের মধ্যে সম্মিলিত থাকে, বাইরের লোকের সাথে অতটা ইন্টারাক্ট করে না। আর এদের ভাষাও কিন্তু চেনচু ভাষা নামেই পরিচিত। ওকে, তো এটা হচ্ছে চেনচুর বেসিক যে ইনফরমেশন সেটা। এরপর যেটা জানবো যে টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ 2011, সেটা হচ্ছে তোমার 65,000। এছাড়াও এদের পার্টিকুলার রিজিয়ন হচ্ছে অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা। ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলেগু, চেনচু তেলেগু ভাষাও এরা কথা বলতে পারে। আর রিলিজিয়ন যদি বলতে হয়, এরা কিন্তু ধর্মগত দিক থেকে হিন্দু হয়। ওকে, তো এরা অবভিয়াসলি এথনিক গ্রুপের মধ্যে পড়ছে, সেটা তো তোমাদের নতুন করে বলার নেই। এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে এদের সম্পর্কে কিছু হিস্ট্রি পড়ব। যেমন দেখো, এরা কিন্তু বেশ পুরনো সময়কারই ট্রাইবাল বলে পরিচিত এবং পুরোপুরি ফরেস্টের উপর ডিপেন্ডেন্ট। এরা কিন্তু কাল্টিভেটেড নয়, মানে সেভাবে ল্যান্ড কাল্টিভেশন পারে না, সুতরাং তাদের সবটাই কিন্তু হান্টিংয়ের ওপর ডিপেন্ডেন্ট। আর কি, নন ট্রাইবাল পিপল লিভিং অ্যামং দেম রেন্ট ল্যান্ড অফ দ্য চেনচু অ্যান্ড পে এ পোর্শন অফ দ্য হারভেস্টিং। কিছু মানুষ থাকে তাদের সাথে যারা সাধারণভাবে ওদের সাথে থাকে ঠিকই, কিন্তু ওদের কালচারের সাথে যুক্ত নয় এবং তাদেরকে হারভেস্টের জন্য টাকাও দেওয়া হয়। এবং বেশ কিছু মানুষ এই চেনচুর এগ্রিকালচার শেখাবারও চেষ্টা করেছে, যেমন বর্তমান দিনে দাঁড়িয়ে তারা জোয়ার, বাজরা এই জাতীয় কিছু ফসল ফলাতে পারছে। এবং ক্যাটল গাইজিং মানে হচ্ছে কিছু গৃহপালিত পশুদের চারণ করার ক্ষেত্রেও এদেরকে ব্যবহার করা হচ্ছে বর্তমান দিনে। মানে কি, তারা নিজেদেরকে আস্তে আস্তে ইউটিলাইজ করছে এবং কৃষি ও পশুপালনের দিক থেকে নিজেদেরকে উন্নত করার চেষ্টা করছে। এই হচ্ছে চেনচু। আশা করছি চেনচুরা সম্পর্কে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। বা চেনচুর একটা ডায়াগ্রামেটিক পিকচার তোমাদের দেখাই। দেখো, এই ছবিটার মাধ্যমে দেখে বুঝতেই পারছো ওরা সাধারণত এরকম ঘরের ছাউনিওয়ালা কুঁড়ে ঘরেই থাকে এবং এদের পুরো জায়গাটাই মানে রিলেটেড টু ওই ডোম শেপের কুঁড়ে ঘর টাইপের, মানে ছোটো ছোটো টিলা শেপের যে কুঁড়ে ঘরগুলো হয় সেই রকম ঘরেই এরা বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সাধারণত এরা সেভাবে মানে তোমাদের তো বলেছি কৃষিকাজ করে না এবং নর্মালি এরা আমাদের মানে বাঙালিদের মতো শাড়ি পরে এবং কিছু কিছু পার্সপেক্টিভ দেখতে পাওয়া যায়, কিছু কিছু অন্য ধরনেরও দেখতে পাওয়া যায়, তবে বেশিরভাগ প্যাটার্নটা ওদের এরকমই হয়। ওকে, তো চলো এবার নেক্সট পার্টে চলে যাওয়া যাক। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টোডা। টোডা খুব ফেমাস একটা কাস্ট, কারণ তোমরা অনেকেই জানো যে নীলগিরি পার্বত্য অঞ্চলে যে ফেমাস উপজাতি গোষ্ঠীর মানুষেরা বসবাস করে তারা হচ্ছে টোডা। কিন্তু এরা কিন্তু সংখ্যায় কম, মেনলি নীলগিরি পাহাড়েই আইসোলেটেডভাবে এরা বসবাস করে, মানে সাউথ ইন্ডিয়াতে এদের কেবলমাত্র দেখতে পাওয়া যায়। যখন ব্রিটিশরা ছিল তখন এদের তখনই এরা এখানে ভারতে আসে এবং থাকতে শুরু করে এবং তারা যথেষ্ট দুর্বল ছিল বলে ইংরেজদের অকথ্য অত্যাচার এদের সহ্য করতে হয়, যার জন্য এদের কিন্তু পপুলেশন প্রচুর পরিমাণে ওই সময়েই কমে গেছিলো। মানে ইংরেজদের অত্যাচারের ফলাফল হিসাবে 18th সেঞ্চুরি নাগাদ এদের কিন্তু প্রচুর পরিমাণে এফেকশন কাজ করেছিল, প্রচুর ইংরেজরা এদের মেরে দিয়েছিল, তার ফলে এদের জনসংখ্যার ওপর একটা খুব ব্যাড এফেক্ট পড়েছিল।
আর কি জানা যায় যে পরবর্তী সময় অ্যানথ্রোপোলজিস্টরা বলেছেন যে এরা কিন্তু পুরনো দ্রাবিড় গোষ্ঠীরই অন্তর্গত এবং এদের কালচার আর এদের যে ফিল্ডিং প্রসেসেস এরা কিন্তু সোশিওলজিক্যালি মানে মানুষীয় কার্যকলাপের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে যুক্ত। মানে এদের কিন্তু শিকার বা এই ধরনের কাজের থেকেও বেশি এরা চাষবাস করে জীবনযাপন করতে ভালোবাসে। ওকে, এবার দেখে নেওয়া যাক এদের টোটাল পপুলেশন কত ছিল। দেখো, বলাই যাচ্ছে যে এখানে টোটারা সাধারণত যে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটা টোডা ল্যাঙ্গুয়েজ। রিজিয়ন হিসেবে এরা সাধারণত হিন্দু। এছাড়াও কিছু কিছু সেপারেটেড রয়েছে, মানে ধরো আমাদের যেমন কাস্ট থেকে অনেকে ডিফারেন্ট কাস্টে চলে যায়, সেরকম ওদের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। আর এদের মধ্যে বেশিরভাগই যে ভাষায় মানে কানেকশন তৈরি করতে পারে সেটা কোটা, তামিল এবং মালায়ালাম। মানে এরা যে শুধু টোডা ভাষায় কথা বলে তা কিন্তু নয়, এরা কিন্তু তামিল, মালায়ালাম এবং কোটা ভাষাতেও কথা বলতে পারে। আর কি জানা যায় এদের ইতিহাস সম্পর্কে বলতে গেলে বলা যায় যে এদের যে সেটেলমেন্ট প্যাটার্ন, ঠিক আছে, এই সেটেলমেন্ট প্যাটার্নকে মানে যে বাড়িতে এরা বসবাস করে সেই ধরনের বাড়িকে মানস বলে। এবং এই মানস কিন্তু 7 থিয়েটার হাউসেস মানে একসাথে প্রায় 3 থেকে 7খানা বাড়ি এরা একসাথে বানায় এবং একসাথেই বসবাস করে। এদের কিন্তু বেশিরভাগই শেপ, কোনো বিল্ডিংয়ে যে শেপ হয় তাতে একটা স্লোপ থাকে, মানে খাড়া ডাল থাকে, যেখানে তারা বাফেলো পয়েশ্চার করে থাকে, ঠিক আছে। এছাড়াও কি এরা ইকোনমিক্যালি কিন্তু যথেষ্ট অ্যাডভান্সড হওয়ার চেষ্টা করছে। কৃষির মাধ্যমে বিভিন্ন গরু, মহিষ এদের গৃহপালিত পশু, যেটা নীলগিরির খুব ফেমাস। এছাড়াও কি জানা যায় যে ট্র্যাডিশনালি কিন্তু টোটারাও খুব বেশি পরিমাণে নিজেদের কমিউনিকেশনের মধ্যে থাকতে পছন্দ করে, অর্থাৎ বিয়ে বা এই জাতীয় রিচুয়ালসগুলো কিন্তু ওরা বাইরের জাতির সাথে করতে পছন্দ করে না, নিজেদের বিয়ে নিজেদের উপজাতি গোষ্ঠীর মধ্যেই করে থাকে। এছাড়াও এরা কিন্তু কালচারাল এরিয়ার মধ্যে থাকা সত্ত্বেও বর্তমানে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে এদের কিন্তু কাল্টিভেশন উন্নত হচ্ছে, নিজেদেরকে আরও ডেভেলপ করার চেষ্টা করছে। এবং দ্য ল্যান্ড অফ দ্য টোডার্স আর নাও পার্ট অফ দ্য ইউনেস্কো ডিজাইনড নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অ্যান্ড দেয়ার ট্রিবিউটারিজ ইজ এন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মানে বুঝতে পারছো যে টোডাটা কতটা ইম্পর্ট্যান্ট। ইন্ডিয়ার যত এই ট্রাইবাল গোষ্ঠীগুলো রয়েছে তাদের মধ্যে টোডা হচ্ছে একমাত্র এবং অন্যতম গোষ্ঠী যারা প্রথম ইউনেস্কো হেরিটেজের উপাধি লাভ করে, কারণ এদের স্পেশালিটি কিছু লক্ষ্য করা যায়। এদের ছবি দেখা যাক এবার। ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছো এদের কিন্তু জামা কাপড় পরার ধরন একটু অন্য ধরনের। বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা কী ধরনের, বাড়ি থেকে দেখে যদিও মনে হচ্ছে একটা বাড়ি, আসলে কিন্তু এরম নয়, এর ভেতরেই একসাথে 3-7টে 7টা ঘর দেখতে পাওয়া যায়। এছাড়া যেহেতু নীলগিরি বনাঞ্চলে এরা বসবাস করে তাই এদের পুরো লাইফটাই কিন্তু বন জঙ্গলেই কাটে। তো তোমরা ছবিটা দেখে আরও প্রমিনেন্টলি বুঝতে পারছো ওদের প্যাটার্নগুলো। তো এবার হচ্ছে এই টোডা কেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেল, কারণ হচ্ছে এই টোডারদের যে জীবনযাপন পদ্ধতি, পোশাক আশাকের পদ্ধতি বা বাড়ি বানানোর পদ্ধতি, সমস্ত কিছু এতটাই ইউনিক ছিল যে এদেরকে একটা স্পেশালিটির মধ্যে ফেলা হয় এবং পরবর্তীকালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। এবার আর একটা ইন্টারেস্টিং জিনিস জানবো যে দেখো, সাধারণত 21st সেঞ্চুরির আগে এদের ডিএনএ টেস্ট করা হয় এবং তার থেকে জানা যায় যে টোডা এবং কোটাস দুজনেই কিন্তু একই উপজাতির মানুষ, তাই এদের এতটাই সিমিলারিটি আছে যে এদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় না। তাই নীলগিরি ট্রাইবস বলতে কিন্তু আমরা টোডাস এবং কোটাস দুজনকেই বুঝিয়ে থাকি। সম্পর্কে আমরা আর কি জানতে পারি, ক্লোদিং মানে জামা কাপড় পরার প্যাটার্নটা তোমরা তো দেখলে ছবিতেই। ওরা কিন্তু এক ধরনের ওড়না টাইপের দেয়, ঠিক আছে, যেটাকে শাওয়াল বলে, ধুতি পরে নিচে। এছাড়াও প্যান্ট শার্ট মানে শার্ট পরতে দেখা যায়, মহিলাদের মধ্যে শার্ট পরার একটা প্রচলন আছে এবং ওদেরও কিন্তু ওই শাওয়াল ব্যাপারটা থাকে, মানে ওই ওড়না মতো জিনিসটা নিয়ে র্যাপ করে থাকে, কারণ ওই নীলগিরি পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টি হয় তাই ঠান্ডাটাও কিন্তু ভালোই পড়ে। এছাড়া এদের এই ট্র্যাডিশনটা কিন্তু খুব ওল্ড প্যাটার্নের এবং এই জিনিসটাই ইন্ডিয়ার এথনিক সাইডকে রিপ্রেজেন্ট করে। এছাড়া আর কি জানা যায়, এদের যে ইকোনমিক কন্ডিশন সেটার কিন্তু মেন স্ট্রিম হচ্ছে ডেয়ারি শিল্প, যেটা ওই বাফেলোদের থেকে ওরা কালেক্ট করে থাকে। এছাড়াও হচ্ছে কি না, ওরা কিন্তু ফ্রুট প্রোডাকশন করতে পারে, মানে চাষবাস করতে পারে। তো এইভাবেই ডেয়ারি শিল্পের মাধ্যমে কিন্তু এরা প্রচুর ইনকাম করে থাকে। এরপরে কি দেখা যাচ্ছে দেখো, ম্যারেজ যে প্রসেস ওদের বিবাহের প্রসেসটা কিন্তু অবভিয়াসলি
পলিগ্যামি টাইপের, মানে এখানে বেশিরভাগ উইমেনরা ম্যারেজ করে তাদের বাদারদের ফ্যামিলি বাদারদের, মানে নিজেদের মধ্যে নিজেদেরই বিবাহ হয়। এবং এদের যে ব্যাপারটা আছে যে বিভিন্নভাবে এরা নিজেদেরকে পড়াশোনার দিক থেকে উন্নত করার চেষ্টা করে না, নিজেদের মধ্যেই থাকে, নিজেদের কালচারের মধ্যে বিলং করে, বাইরের লোকজনকে এরা খুব একটা পছন্দ করে না, এবং মেল টু ফিমেল রেশিও ইজ 3:5 এই হিসাবে ওরা বসবাস করে। ঠিক আছে, এবার নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এদের বাড়ির শেপটা। আমরা অলরেডি কটেজ টাইপের যে বাড়িটা হয় সেটা ডিজাইনটা খুব অদ্ভুত ধরনের হয়, এবং ফ্রন্টের যে ওয়াল বা দেয়ালটা থাকে সেটাই ওদের পুরোটা দরজা হিসাবে কাজ করে। ওকে, আর এরা কিন্তু ছোটো ছোটো ভিলেজ ক্রিয়েট করে, যেটা আমরা আগেই বললাম মান্ডস বলে এদের ভিলেজগুলোকে। এবং এদের এই হার্টগুলো, মানে এদের এই যে কুঠির ঘরগুলো, তাদের ওভাল শেপ দেখতে পাওয়া যায়, একটা উল্টোনো নৌকার মতো বা উল্টোনো একটা ঢিবির মতো দেখতে হয়। এদের রুফগুলো খুব স্লিপ হয়, মানে স্ট্রোব একটা ঢালু ব্যাপার থাকে, ঢাল থাকে। এদের হাইটগুলো আছে, এগুলো তোমরা একটু দেখে নিও। এবার হচ্ছে এদের খাওয়া দাওয়ার ধরন, এরা সাধারণত ভেজিটেরিয়ানস বেশি খায়, এছাড়াও মাংস খায় পরিমাণ মতো, বিভিন্ন ধরনের এগস ফিশ এগুলো ওরা কালেক্ট করে এবং খায়। এছাড়াও বাফেলোর মিল্ক হচ্ছে ওদের কিন্তু খুব ফেভারিট একটা ডিশ, বা বলতে পারো খুব প্রয়োজনীয় একটা জিনিস, যেটাতে ওরা বিভিন্নভাবে কাজে লাগায় এবং মনে করে যেটা ভগবানের দেওয়া সবচেয়ে বড় গিফট তাদেরকে। আর এই বাফেলো মিল্কই কিন্তু ওদের বিভিন্ন ধরনের প্রোডাক্টিভিটির জন্য মেন সোর্স হিসেবে কাজ করে, যেমন বাটার, হে ইত্যাদি ওরা তৈরি করতে পারে এই সমস্ত থেকে। এবার আমরা চলে যাব নেক্সট টপিকে। এবার যেটা পড়বো সেটা হচ্ছে গোন্ড কাস্ট। এটাও খুব ফেমাস কাস্ট এবং ভারতবর্ষে যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যায়। দ্য গোন্ড কাস্ট অফ অ্যান ইন্ডিয়ান। এরা কিন্তু বেশ পুরনো দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজেরই লোক, এবং এদের কাস্টের যে ভ্যারাইটি সেটা মেনলি দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশ, ইস্টার্ন মাহালয়া, ছোটনাগপুর, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, বিহার এবং ওয়েস্টার্ন ওড়িশাতে এদের লক্ষ্য করা যায়। এদের টোটাল যে ল্যাঙ্গুয়েজের প্যাটার্নগুলো সেগুলো হচ্ছে গন্ডি, হিন্দি, মারাঠি, তেলেগু। অনেকগুলো ভাষাতে এরা কথা বলতে পারে। রিলিজিয়ন হিসেবে এরা সবাই হিন্দু। এছাড়াও অন্যান্য যে কানেকশন তৈরি করতে পারে দ্রাবিডিয়ান পিপলদের সাথে, ময়ূরিয়ান পিপলদের সাথে এবং মারিয়ান পিপলদের সাথে। বিভিন্ন ধরনের মানুষ যারা বাইরের দেশ থেকে আমাদের ইন্ডিয়াতে এসে থাকতে শুরু করেছিল, সেই সমস্ত গোষ্ঠীর কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সদের এখানে তুলে ধরা হয়েছে, যাদের সাথে এই গণ্ড প্রজাতির লোকেদের একটা অদ্ভুত মিল লক্ষ্য করা যায়। এদের সম্পর্কে আর কি জানা যায়? জানা যায় যে এরা অ্যাকচুয়ালি পরিচিত ছিল রাজগোন্ডস নামে। এছাড়াও এরা 1950 সালে খুব প্রচুর পরিমাণে আমাদের ইন্ডিয়াতে এসেছিল এবং এখানেই থেকে যায়। পরবর্তী সময় এদের পলিটিক্যাল পাওয়ারও লুজ হতে থাকে এবং তার ফলে এদের সংখ্যাও কমতে থাকে। এবং এই গোন্ড যে ল্যাঙ্গুয়েজের কথা বলে সেটা দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজেরই ফ্যামিলির অন্তর্গত, যেটা তেলেগু ভাষা হিসেবে আমরা পরিচিত। এছাড়াও এরা ইন্দো আর্য ল্যাঙ্গুয়েজের সাথেও যথেষ্ট জড়িত। আর কি জানা যায়? জানা যায় যে এরা কিন্তু অবশ্যই এদের একটা রাজা থাকতো আগেকার দিনে, সেই রাজার কথা মতো চলতো এবং 13th সেঞ্চুরি নাগাদ, 30th সেঞ্চুরি টু 19th সেঞ্চুরিতে এদের প্রসিদ্ধি বৃদ্ধি করতে থাকে। এই সময় এরা নিজেদেরকে ইন্ডিয়াতে এস্টাবলিশ করেছিল। আগেও পড়েছে আমরা, কোথায় কোথায় এদের দেখতে পাওয়া যায়। আস্তে আস্তে এরা কিংডম লুজ করতে শুরু করে এবং ক্রমশ এরা হারিয়ে যেতে থাকে অ্যাজ আ উপজাতি বা তপশিলি জাতি হিসাবে। বর্তমান দিনে 4টে যে কিংডমস রয়েছে সেন্ট্রাল ইন্ডিয়াতে, সেটা হচ্ছে ঘারগা কিংডমস, দেওঘর কিংডমস, চাঁদ কিংডমস, কেরালা। ঠিক আছে, এই সমস্ত জায়গায় বা এই সমস্ত কিংডমের মধ্যে এদের স্পেশালিটি লক্ষ্য করা যায়। আর এদের সায়েন্স যদি বলা যায়, এরা কিন্তু যথেষ্ট উন্নত, কারণ এরা কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল দিক থেকে অনেকটা অ্যাডভান্স ছিল। নিজেদের নাম দিয়েছিল, এরা কিন্তু নিজেরাই নাম দিয়েছিল, সূর্য, চাঁদ, এদের বিভিন্ন রকম গ্যালাক্সি, এই সমস্ত নামকরণ তারা করেছিল। এছাড়াও তারা কিন্তু বেশিরভাগ সময় কাটাতো নিজেদের পড়াশোনার মধ্যে দিয়ে, যেখানে তারা ক্যালেন্ডার তৈরি করা শিখেছিল। এছাড়াও কাস্টের দিক থেকেও কিন্তু এরা হচ্ছে লাম্বিনী এবং কোলাম কাস্টের অন্তর্গত, প্রচুর পড়াশোনাও করেছে এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কে এদের কিন্তু একটা হিউজ নলেজ রয়েছে। তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে
এদের যে ক্লাসিফিকেশন, বিভিন্ন ধরনের গন্ড প্রজাতির মানুষ দেখতে পাওয়া যায় যারা বিভিন্ন অঞ্চলে বসবাস করে। যদিও এই ট্রাইবাল গোষ্ঠীকে 2007 সালে রেজিস্ট্রেশন দেওয়া হয় উত্তরপ্রদেশের ট্রাইবাল গোষ্ঠী হিসেবে, তাও এদের কিন্তু বিস্তারটা সারা ভারতবর্ষ জুড়েই লক্ষ্য করা যায়। উত্তরপ্রদেশ তথা ছত্তিশগড়, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু স্থানে এদের কিন্তু অবস্থান লক্ষ্য করা যায়। এবার আমরা এদের একটা পিকচার দেখে নেবো। দেখো, ছবিতে দেখেই তোমরা বুঝতে পারছো এই ধরনের প্রজাতির মানুষ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় দেখতে পাওয়া যায়, ছোটনাগপুর অঞ্চলে, অর্থাৎ ওই পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত সেকশনে যারা সাঁওতাল রূপে বসবাস করে তাদেরই সাবট্রিবিউটরি হিসেবে এদেরকে দেখতে পাওয়া যায়। তাই এরা আমাদের পশ্চিমবঙ্গেও যথেষ্ট ফেমাস। তো এই ছিল আজকের সেশন। আশা করছি তোমাদের সবাইকে আমি বোঝাতে পেরেছি তিনটে ট্রাইব সম্পর্কে যাবতীয় ইনফরমেশন যতটা আমার পক্ষে দেওয়া পসিবল আমি তোমাদের প্রোভাইড করে দেবো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। যারা এখনও পর্যন্ত জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন বই তোমরা ওখানে পেয়ে যাবে, ইংলিশ ও বেঙ্গলি ভার্সন নোটস তোমরা ওখানে পেয়ে যাবে। আর যদি কোনো এনকোয়ারি থাকে, যদি কোনো ডাউটস থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর নতুন কোনো টপিক জানতে চাইলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা করতে চলে আসবো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। বাই।